কি একটা কি এইভাবে কি বল নিয়ে মানে বুঝলাম না। এভাবে বল নিয়ে আমরা হাতে হাতে খেলি, আমাদের তো হাতে হাতেই তো খেলেন, এই অভ্যাসই তো আপনাদের। তুমি তো এগুলাই বলবা যে হাত দিয়ে খেলো, তো তুমি হাত দিয়ে ধরছো কেন? চাইরা দাও, তুমি ধরে এটা পা দিয়ে হাত দিয়ে ধরলে যে হলুদ কার্ড পাওয়া যায় এটা কি মনে নেই নাকি? না, সেই রেকর্ডও আছে, হাত ধরে ধরার রেকর্ডটা কাদের বেশি। এই যে বল নিয়ে মানে স্বৈরাচারী আচরণ এবং হাত দিয়ে গোল করার ইতিহাস, এটা তো আপনাদের জানাই আছে, এটা সবাই আমরা জানি। আমি তো জানিই না কোনো ধরনের ইতিহাস, তোমাদের তো তোমরা তো ইতিহাস ছাড়া কোনো কথা বলতে পারো না। তোমাদের সাথে কথা বললে আমার মনে হয় যে ইতিহাস নিয়ে একটা কথা মনে পড়ে গেল আমার। আসতেছি ইতিহাসে, তোমাদের সাথে কথা বলতে গেলে মনে হয় যে আমি প্রতিদিন এসে ইতিহাসের ক্লাস করতেছি। ভাই ইতিহাস ছাড়া তো আছে, ধরো সমাজবিজ্ঞান আছে, দর্শন আছে, অঙ্ক আছে, তারপরে ব্যবস্থাপনা আছে, মার্কেটিং আছে, তারপরে সাহিত্য আছে, সমাজ বিজ্ঞান আছে। ইতিহাসের বাইরে 2022 না, আমরা তো একটু বর্তমান নিয়ে কথা বলি। তোমরা একটু বর্তমান নিয়ে কেন কথা বলতে চাও না, এটা একটু বলো তো, বর্তমান নিয়ে কেন কথা বলতে চাও না? মানে যদি তুমি ব্রাজিলের সাপোর্টার হও, 5 তারকা সাপোর্টার, তোমাদের এক কাঁধ ভারী থাকে, এটা গর্বের বিষয়, এক কাঁধ ভারী থাকবে। আমরা ওইটা ব্যালেন্স করার জন্য আবার এক পাশে 7 আপ দেওয়া হয় আর এক পাশে 5 তারকা। আচ্ছা, আপনাদের 36 বছর না অপেক্ষা ছিল আপনাদের? হ্যাঁ, তো আমরা তো কিন্তু এখনো 36 বছর হয়। হ্যাঁ, আমরা তো অ্যাডমিট করি, আমরা অপেক্ষা করব। আমরা তো 36 বছর অপেক্ষা করে ভালোভাবে বিহেভ করছি, কিন্তু তোমাদের 24 বছরের অপেক্ষা দেখে তোমাদের যেই উগ্র বিহেভিয়ার এবং যেই তোমাদের উগ্রতা, আপনি কোথায় দেখেছেন আমাদের উগ্রতা? রাসেল, আমার মনে পড়ে আমি 2022 সালের আগেও তোমার সাথে বসে বসে খেলা দেখছি। সেই সময় 2022 সালে তোমরা যে পরিমাণ ট্রল করছো, হ্যাঁ, এবং আমার তো এটাও মনে আছে যে তোমরা এই যে আমাদের অফিসেই বড় করে একটা ব্যানার লাগাইছিল না 2018 বিশ্বকাপে, যেটাতে মেসি গ্রুপ পর্ব থেকে মানে আর্জেন্টিনার বিদায় হয়েছিল, সেইখানে বড় করে এখানে একটা ব্যানার লাগানো ছিল যে শুনেন দর্শক, যে কি পরিমাণ উগ্র হইতে পারে ব্রাজিলের সাপোর্টাররা। তারা আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে বড় একটা পোস্টার লাগাইছিল এবং সেখানে লেখা ছিল, এখানে আর্জেন্টিনার সাপোর্টারদের সান্ত্বনা দেয়া হয়, প্রতি পিস সামথিং এরকম টাকা পয়সা লেখা ছিল। বুঝেন মানে এরা কি পরিমাণ ট্রল করছে। শুধু একটা বিশ্বকাপে 2026 বিশ্বকাপে এদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে, সেটা সহ্য করতে পারছে না। আর 36 বছর আর্জেন্টিনার সাপোর্টাররা এই ধরনের ট্রল সহ্য করতে করতে গেছে, তোমাদের তখন দয়া মায়া হয় না? দর্শক এই মাত্রই কিন্তু স্বীকার করেছেন আহমেদ রেজা যে তারা কিন্তু 26 সালে ট্রল করতেছে। অবশ্যই ট্রল করছে, প্রত্যেক আর্জেন্টিনার সাপোর্টার ট্রল করছে বিকজ অফ তোমাদের 36 বছরের জ্বালা নির্যাতন জাস্ট একটা বিশ্বকাপে তোমাদের দেওয়ার চেষ্টা করছে। এবং তোমার জন্য আরো একটা ইনফরমেশন হচ্ছে যে ধরো নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের যেই আমরা জানি যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের সময়টা হয়তো থাকবে না, কজ আমরা প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা এটাতে বুঝি বা বাস্তবতাটা বুঝতে চাই। বাস্তবতা বুঝে যে আগামী বিশ্বকাপে মেসি থাকবে না, মেসি ছাড়া এই আর্জেন্টাইন দলটা, মেসিকে নিয়ে আপনার কতদিন ভাই, আর কতদিন নিয়ে আসেন না কাউকে? যেমন আজকে চেলসো ভালো খেলছে কিন্তু ভাই, একটা গোল করছে, এই কিন্তু গতবার বিশ্বকাপের আগে বিশ্বকাপে ছিল। তোমার জন্য আরেকটা ইনফরমেশন জানাই যে 16 ইয়ার্স বয় ইজ কামিং to be the next যে সেই বছরে তখন তার বয়স হবে 20 এবং সে যখন নেক্সট ওয়ার্ল্ড কাপে নামবে ইনশাআল্লাহ তখন দেখবা যে আরেকজন মেসি। আচ্ছা, আমাদের তো আরেক নায়ক ইয়ামালকে নিয়ে বহুত আলোচনা ছিল। ইয়ামাল তোমাদের নায়ক? কই আমাদের নায়ক না, হয়তো আপনাদের নায়ক। 20 বছরের কথা বলছেন আর কি, ইয়ামালে তো এখনো 20 বছর হয়নি। তোমাদের তো আবার চেঞ্জ হয় অনেক কিছু। না, আমাদের চেঞ্জ হয় না, তোমার জন্য আপনারা করেন। তোমার ইনফরমেশন রিচ করবার জন্য জানাই রাখি, ইয়ামাল আসলে ব্রাজিলে খেলেন না। ইয়ামাল কিন্তু এখন একটা গোল দিতে পারে নাই। আপনি যখন 20 বছরের কথা বলছেন সেখানে বলছি আপনাদের 20 বছরের খেলোয়াড় আপকামিং আসছে, গোল করবে বয় অলরেডি, হ্যাঁ, যাকে নিয়ে পুরো বিশ্ব আলোচনা করছে। আচ্ছা, সেইটা আমরা এনরিককে দিয়ে আমরা খুশিয়ে দেব। এনরিক সামনে ম্যাচে গোল করবে এবং রাউন্ড অফ 32 ম্যাজিক কাকে বলে, ফুটবলের জাদু দেখতে পারবেন রাউন্ড অফ 32 তে। আচ্ছা ঠিক আছে, আমরা জাদু দেখব। কার বিরুদ্ধে? জাপান, শক্তিশালী জাপানের বিরুদ্ধে খেলবো। আপনারা তো মানে কেপ ভার্দের মতো অনেক শক্তিশালী দলের বিরুদ্ধে আপনারা লড়বেন। তোমরা যখন হাইতির বিপক্ষে যখন জিতছিল তখন হাইতি শক্তিশালী দল ছিল না, যে দলের হচ্ছে নাম্বার ছিল 83,
তাই না? আমরা তো সেটা মানে খেলেই জিতেছি, তাই না? আচ্ছা, আর তোমরা মাঠে খেলে জিতো 83, 6 নাম্বার র্যাঙ্কিং নিয়ে 83 বিপক্ষে জয়িতা তোমরা রাস্তায় মিছিল করছো, এবং দ্বিতীয় খেলার পরে অর্থাৎ তোমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় খেলাটা ছিল হচ্ছে হাইতির বিপক্ষে, এবং সেই ম্যাচ জেতার পরে যে পরিমাণ আনন্দ করছো মনে হচ্ছে বিশ্বকাপ জিতে গেছো তোমরা। এখন আবার বলতেছো হচ্ছে কেপ ভার্দে কি খেলে আসে নাই? কেপ ভার্দে হচ্ছে কি খেলে আসছে কিনা সেটা বলো। হ্যাঁ, অবশ্যই খেলে আসছে, আসবে না কেন? আমি তো এই ওয়ার্ল্ড কাপে সাপোর্টার থাকবো সেদিন। আমিও এই আগামীকাল এমন এক 4 জুলাইয়ের আগে পর্যন্ত আমরা পুরো ব্রাজিল সাপোর্টার আমরা সবাই কেপ ভার্দের পক্ষে চলে যাব, দেখি আর্জেন্টিনা কি করতে পারে না। তোমাদের তো এইটাই আছে, ট্রল করব সেদিন। তোমরা তো ব্রাজিলের সাপোর্টারদের আছেই তো এটা। প্রত্যেক ব্রাজিলের সাপোর্টারদের এখন হচ্ছে তারা 3-4টা দল করে সাপোর্ট করে প্রথম একদম, মানে এটা তো প্রতি ম্যাচে করেই যে আর্জেন্টিনা এগেইনস্টে যারা খেলবে তারাই তাদের প্রতিপক্ষ। এইটা বাদ দিয়ে ভাই আমি কি করি, আমি শেষ করি, একটা লাইন শেষ করি। ভাই আপনি কি করেন? আমি প্রথমে ব্রাজিল করি, পরে জার্মানি করি, এবং তারপরে পর্তুগাল করি। মানে প্রত্যেকে তাদের সেকেন্ড ম্যাচ, মানে অপশন এ, অপশন ডি, অপশন সি, 3টা অপশন আছে। বিষয়টা তাহলে তোমার ঘরে বসত করে কয়জনা? দর্শক, আমিও জানি না কার ঘরে কয়জন বসত করতেছে, বাট আমি আপনাদেরকে ওয়েলকাম করতে চাচ্ছি আমাদের বিশ্বকাপকে ঘিরে স্পেশাল ঝগড়া একটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এবং আমি তো আপনাদের সাথে আছি রাহেলা জ্যোতি, এবং আছেন একই সাথে দর্শক রয়েছে আমি আহমেদ রেজা, আর্জেন্টিনার সমর্থক, এবং আমি রয়েছি ব্রাজিলের ড্রাইহার্ড ফ্যান রাসেল শেখ। সো রাসেল শেখ আমাদের মধ্যে আছে। রাসেল, আজকে আর্জেন্টিনা জিতলো, কেমন বোধ করছো? তোমরা তো আজকে আমাদের বিপক্ষে ছিলে। অবশ্যই ভালো ফিল করছি, মানে একটা গোল অলরেডি কিন্তু গোল বারে ঢুকে গেছে ভাই। আচ্ছা, এইটাই তো আমি সামনে আরো ঢুকবে। তোমার তো আমি চাই কেপ ভার্দে আর্জেন্টিনাকে দ্রুত গোল করুক। বলার কিছু নাই, এইজন্য জর্ডানের হয়ে তোমাকে এইটাই বলার জন্য দিলাম যে এই নাও বলটা, তুমি একটু গোলটা দিবা, কারণ তোমাদের তো বলার আসলে কিছু ছিল না তিনটা ম্যাচে। আজকের খেলাও কিন্তু ভাই আপনারা ভাতা পেয়ে গেছেন। হ্যাঁ, ওই একটা পেনাল্টি ভাতা ছিল, ওই যে আরেকটা হচ্ছে নতুন যে ভিএআরটা তৈরি হইছে, ওইটা হচ্ছে যখন একটা গোল দিয়ে গেলেন তখন আপনারা মেসিকে নামিয়ে আরেকটা মেসি তো ফ্রি কিকটা কিভাবে যেন দিচ্ছে বলা হয়েছিল, ওইটা ওই মেসি ফ্রি। আচ্ছা, এই ফ্রি কিকটা কিন্তু মেসি মেবি 14 পরে, হ্যাঁ প্রায় একটা 10-12 বছরের ডিসটেন্স, এরপরে কিন্তু মেসি হচ্ছে ফ্রি কিকে গোল পাইছে। তুমি আমাকে একটা বলো তো, যে ফিফার যেভাবে প্ল্যানিং করে সাজাচ্ছিল, ফিফা কিভাবে বুঝলো ঠিক ওইখান থেকেই মেসি বলটা মানে শটটা করলে গোলটা হবে, এবং ওইখানেই ঠিক প্লেয়ারটা ফাউল করবে, এটা জর্ডানের প্লেয়ারে বলে দিছে যে তুই যাই আর নামবি, যখন মেসি যখন নামবে, মেসি যখন এই ডি বক্সের সামনের এই অংশ থেকে দৌড় দিবে, তখনই তুই ওরে জড়াই ধরে এখানে একটা ফাউল করবি, এবং এই ঠিক এই প্লেসমেন্ট থেকে মেসি যখন কিকটা নিবে তখন আসলে বলটা গোলে যাবে বা জালে জড়াবে, তাই না? এইভাবেই তো বলে দিছে। এগুলো আপনারা সাজাবেনই। ও কেন, তোমাদের কথা অনুযায়ী তো এগুলাই চলতেছে, যে ফিফা এগুলাই করে। সোশ্যাল মিডিয়াতে আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, কেপ ভার্দের সাথে ভিনির যে ফাউলটা ছিল, আমরা হ্যাটট্রিক করে ফেলতাম। আচ্ছা, আমি জানি না ওইটা তোমাদের ভিএআর কি করছে, শোনো এইটাতে আপনারা কেন নমনীয় আমি সেটা জানি না। আমি তোমাদের বিষয়ে আমি এটা জানার কোনো দরকার আছে? ট্রলের শিকার হয়ে এরকম নমনীয় আমি তো আমি আমার ব্রাজিলের কে কি করলো এটা নিয়ে আসলেই মাথা ব্যথা নাই, লিটারালি মাথা ব্যথা নাই। ব্রাজিলের কে কি করলো? তুমি আমাকে একটা কথা বলো, তোমরা কি একটা ইতিহাস দেই? এই ইতিহাস আমি শুনবো, যেহেতু তুমি লিখে নিয়ে আসছো, আমি ইতিহাস শুনবো। আমি লিখে নিয়ে আসবো কেন? আমি লিখে নিয়ে আসবো কেন? লিখে দেওয়ার কিছু নাই। ব্রাজিলের ইতিহাস সব সময় জল সবার সামনে। কেপ ভার্দের সাথে যে ম্যাচটা পড়ছে আর্জেন্টিনা, এখন তুমি আমাকে বলো যে এই যে স্পেন এবং উরুগুয়ে যে ম্যাচটা হইছে, এবং উরুগুয়ে তো বাদ হয়ে গেছে, তাই না? উরুগুয়ে একটা সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, 1930-তে তারা চ্যাম্পিয়ন ছিল, তারপরে আরো একবার চ্যাম্পিয়ন হয়েছে। আপস এন্ড ডাউন থাকবে। দুইবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেই উরুগুয়ে প্রথম পর্ব থেকে বাদ পড়ছে। তোমার কি ধারণা তারা বাদ পড়ে গেছে, নাকি ওদেরকে জোর করে ফিফা বাদ দিয়ে দিছে? কেন, তারা খেলতে পারে নাই, এইজন্য বাদ পড়ে। তার মানে হচ্ছে যে ওই ম্যাচে যদি তারা সবাই তো আর বিশ্বকাপ নিতে পারে না, তারা যদি ড্র করতো এবং যদি স্পেন হেরে যেত, তাহলে তো এগেইনস্টে কে পড়তো? স্পেন পড়তো, মানে আর্জেন্টিনা এগেইনস্টে স্পেন পড়তো। তো স্পেন এবং উরুগুয়ের এই ম্যাচটা, এটা গেল একটা। এরপরে আসো যে কেপ ভার্দের ইকুয়েশনটা তোমরা যেটা বলো, এটা তো কি পরিমাণ মানে ডাহা মিথ্যা। আসো আরেকটা, এই যে সৌদি আরবের সাথে যে খেলাটায় হইলো, হ্যাঁ, কেপ ভার্দের সাথে, তো সৌদি আরব কি হেরে এমনিতেই গোল দিয়ে দিচ্ছে? সৌদি আরবের আগের ম্যাচটা দুইটা ভালো খেলে নেই, ভালো খেলছে কিনা?
ভালো খেলছে, তারপর তার এই ম্যাচটাতে পারে নাই। কেন পারে নাই? ও যদি পারতো তাহলে তো আর কেপ ভার্দে তার এখানে সেকেন্ড রাউন্ড অফ 32 তে উঠতে পারতো না। তোমরা কি হয়েছে, আইসা পড়লো কি কেপ ভার্দে মানে কয়টা গোল করছে এই বিশ্বকাপে? 3টা গোল করছে। 3টা গোল করছে। আচ্ছা, এই দলটা আসার পরে হঠাৎ করে তাদের যে ওয়াল, তারা গোলকিপারটা ভোজিনহা আলোচিত, আমার তো মনে হয় আর্জেন্টিনাকেও আটকে দিবে দেখ। কেপ ভার্দে ভালো খেললে মানে তাদের যদি সামর্থ্য থাকে, তাদের যদি সামর্থ্য থাকে তাহলে আটকে দেখ, আমরা আটকে দিব আর্জেন্টিনাকে। এবং সেদিন অবশ্যই হবো, সাপোর্ট করবো আমরা। আমরা খেলা প্রিয় মানুষ, আমরা মজা করতে পছন্দ করি। সেই আলোচনা আমাদের তর্ক বিতর্ক থেকে সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক মিডিয়া থেকে দেশীয় সব জায়গায়, স্কুল কলেজ মাঠ পাড়া মহল্লা সব জায়গায় এখন বিশ্বকাপ নিয়ে। আমি একটা ইনফরমেশন একটু ভুল দিয়েছি যে কেপ ভার্দে 2টা গোল দিয়েছে এখন পর্যন্ত। আমার ধারণা ছিল উরুগুয়ের সাথে তাদের ম্যাচটা 2-2 গোলের 3-3 গোলে ড্র হয়েছিল, কিন্তু 2-2 গোলে ড্র হয়েছিল। আমি একটু সরি। সো আর পরের ম্যাচটা তো তারা ড্র করেছে। তারা এখন পর্যন্ত গোল খায়নি, গোল খেয়েছে, দুটো গোল খেয়েছে, কিন্তু ওরা হারেনি এখন পর্যন্ত। সো আমরা আসলে 2টি ম্যাচ দেখতে পাবো রাউন্ড অফ 32 তে। দক্ষিণ আফ্রিকা কানাডা রাত 1টায়, অর্থাৎ আজ দিবাগত রাত 1টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি, এবং এছাড়া রয়েছে আরো একটি ম্যাচ 29 তারিখ রাত 11টায় ব্রাজিল বনাম জাপান, শক্তিশালী জাপান। শক্তিশালী জাপান তো তোমরাই বলে দিচ্ছ সবকিছু। 18 নম্বর দল এবং ব্রাজিলের সাথে মুখোমুখি হয় আন্তর্জাতিক ম্যাচে 10 বার। সেখানে একটি ম্যাচ গত 25-এ গত বছর একটি ম্যাচ তারা প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে। 2টো ম্যাচ ড্র হয়, 7টি ম্যাচে আমরা এগিয়ে আছি, ব্রাজিল এগিয়ে আছে। সো বাট বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শক্তিমত্তার বিচারে এবং স্পিড ফুটবল খেলার জায়গা থেকে আমি জাপান খুব ভালো খেলছে এবারের বিশ্বকাপটা। এবং তারা যেটা রাসেলকে একটু জানিয়ে রাখি, জাপান একটা স্ট্র্যাটেজি নিয়েছে সম্ভবত, যে তারা 100 বছরে ওয়ার্ল্ড কাপ কিভাবে জিতবে সেইটার স্ট্র্যাটেজি, 100 বছরের প্ল্যান তারা তৈরি করছে। অর্থাৎ আজকের এই যে ফুটবল ম্যাচটা তাদের, এটা কিন্তু তাদের গেম প্ল্যানের অংশ। মানে এত ভিশনারি একটা কান্ট্রি যে তারা সেট করে রেখেছে যে আফটার 100 ইয়ার্স দে উইল উইন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফুটবলে। এবং সেটার জন্য এই যে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে খেলে যাওয়া, এটা 100 বছরের একটা প্ল্যান সেট করেছে একটা কান্ট্রি। মানে আমি জাপানের অনেক কিছু নিয়ে আমাদের গর্ব করবার মতো আছে, যে আমরা দেখি প্রতিটা ম্যাচের পরে তাদের সমর্থকরা কিভাবে স্টেডিয়ামটাকে ক্লিন করে রাখে। আবার এমন একটা নকশা, পুরো 100 বছরের ইয়ার প্ল্যান তৈরি করা, এবং এইটা ফুটবলটাকে নিয়ে যে তাদের আলাদা একটা ডেডিকেশন কিংবা প্ল্যান রয়েছে, বিষয় অবশ্যই প্রশংসার বিষয়। দর্শকরা, অডিয়েন্সটা খুবই ভালো করছেন। আমরা একটু প্রেডিকশনটা করে ফেলি। সো আমাদের প্রথম প্রেডিকশন হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা কানাডা, এই ম্যাচটি রাত 1টায় অনুষ্ঠিত হবে, লেটস সি। এবং এটি রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবং কানাডা দুজনেই ভালো খেলছে। সো লেটস সি যে কারা জিতে। আমি জ্যোতিকে বলবো যে কোনো একটি প্রেডিক্ট করতে, এই ম্যাচের আসলে ফলাফল কি হতে পারে। ফলাফল রাউন্ড অফ 32 এর ম্যাচ দক্ষিণ আফ্রিকা, বাট আমি কানাডার সাপোর্ট করব। আমিও কানাডার সাপোর্ট করব। কানাডা হোস্ট টিম হিসেবে ভালোই খেলছে, তাদের খেলা দেখে মজা পাচ্ছে, এবং তারা একটা বড় প্লাস পয়েন্ট পাচ্ছে হচ্ছে তাদের যেই কি বলে দর্শক সমর্থন, সেটা হিউজ। সো ওইটা একটা বিউটি তৈরি করে প্রত্যেকটা খেলায়। গ্যালারির সেই আমেজটা এখন মাঠে একদমই তাই। এবং যেই আরেকটি ম্যাচ আগামীকাল 29 তারিখ রাত 11টায় ব্রাজিল এবং জাপানের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের প্রেডিকশনটা কি হবে সেটি রাসেল যেহেতু ব্রাজিলের সাপোর্টার, রাসেলের মাধ্যমে আমরা প্রেডিকশনটা করছি। আমি একটু নেই, আপনারা তো শিওর। এরপরে এই প্রেডিকশন যদি উল্টাপাল্টা হয়ে যায়, ধরেন জাপান জিতে গেছে, তারপরে সে যে কি বলবে আমি জানি না, কোনোভাবে যদি আমার কিংবা জ্যোতির হাত থেকে দিত, তাহলে বলতো এটাও ফিফার দোষ। লেটস সি কি বলছে সে। ব্রাজিল। সো রাসেলের যে পছন্দের দল ব্রাজিল, তার প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল জিতবে। সো আমরা একটা প্রেডিক্ট করি রাসেল, যেহেতু আমরা কালকে অবশ্যই এই
টিকে বলছি হাই ভোল্টেজ ম্যাচ, রাউন্ড অফ 32 এর অন্যতম একটি হাই ভোল্টেজ ম্যাচ ব্রাজিল এবং জাপান, এবং সেই হাই ভোল্টেজ ম্যাচের ব্রাজিলের পক্ষে, তুমি কার পক্ষে? জাপান। আমিও জাপান। আমি তো অবভিয়াসলি ব্রাজিল। আমরা 3-1 গোলে জিতবো। আচ্ছা, 3-1 গোলে জিতবে, এটা হচ্ছে রাসেল বলছে। আমাদের প্রেডিকশনটা, অর্থাৎ জাপান কয় গোলে জিততে পারে, এটার প্রেডিকশনটাও তোমাকে করতে হবে, যেহেতু তুমি প্রথম প্রেডিকশন। না সেটা তো আপনারা করবেন, আমি তো জানি এটা ইন্টারেস্টিং হতে করছি। সেটা আমরা একটু অন্যভাবে করব। আমরা একটু তোমার ফোনটা একটু চেক করতে চাই, ফোনটা একটু খুলবে। সো ফোনের লাস্ট যে ইনকামিং বা আউটগোয়িং কল কোনটা ছিল, সেই নাম্বারের শেষ ডিজিটটা কত? 2। সো জাপান ব্রাজিলকে 2টা গোলে দিবে এবং 2 গোলে জিতবে, 2-0-তে। জাপান দেবে দুটো? জাপান দিবে 2-0। ভাই এই স্বপ্ন কি দিবা স্বপ্ন দেখছেন? 2-1 হতে পারে, মানে আমি এক্সপেক্ট যে এটা 2-1 হতে পারে এবং 2-1 গোলে জাপান জিতবে, এটা আমাদের প্রেডিকশন। লেটস সি, তুমি যেহেতু বলছো 3-1, আমরা তো বলছি 2-1। এই মিশন যে হেক্সা মিশন, আমাদের 6টা কাপ, তারা 6টা হবে। আচ্ছা, তোমার সেটার একটা ইতিহাস। আমরা যেন কোন একটা দলকে এরকম করে অনেক আন্ডারএস্টিমেট করেছিলাম, জার্মানির ইয়েতে খেলেছিল, আমরা অনেক হাসাহাসি করছিলাম, আমার মতো করে এরকম কিন্তু আন্ডারএস্টিমেট করা হয়েছিল। দর্শক গত 3 দিন ধরে কিন্তু কিসের যেন আপ ডাউন একটা কিছু আছে না, সেইটা নিয়ে আলোচনা কম। আমি মানে বুঝতে পারলাম না। আমি আলোচনা একটু হেক্সা মিশন নিয়ে বলছিলাম, আমি 2টা হেক্সা নিয়ে, তাদের ড্যাডি তাদের 2টা হেক্সা মিশনের বাপ দাদার সম্পত্তি, সেটাকে তারা এখন আমি তোমাকে মলিন হয়ে গেছে তাদের। 2টা হেক্সা মিশন, আমি এটাও তোমাকে কন্টেন্ট করছি, বাট 2টা হেক্সা মিশনের উদাহরণ তোমাকে দিচ্ছি, যেহেতু তুমি হেক্সা মিশন বললা। অবশ্যই তোমাদের হেক্সা মিশন ডান, এটা তোমাদের ব্যর্থতার জায়গা থেকে 6ষ্ঠতম ওয়ার্ল্ড কাপ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হেক্সা মিশন ডান বাই দ্য গ্রেট লিওনেল মেসি, তার গোলের সংখ্যা এখন 6। মিশন হেক্সা আমাদের কিন্তু আছে আমাদের ভিনি আগে হেক্সা করুক, তারপরে 4টা আছে। 1970, 94 এবং 2 3 বিশ্বকাপে আমাদের 3 জন খেলোয়াড় ছিলেন, রিভালদো, রোনালদো, আরেকজন হচ্ছে জাইর জিনহো। ওনারা কিন্তু প্রতি ম্যাচেই গোল করেছিলেন শুরু থেকে, এবং সেই ম্যাচের খেলার ধারাবাহিকতায় ভিনিও কিন্তু আমাদের প্রতি ম্যাচেই গোল করছেন। এইটাকে আমরা একটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কিনা, এটাও কিন্তু চিন্তার বিষয়। হয় না, ইতিহাসের পুনরাবৃত্তি তো হয় না, সেই ছোটবেলা থেকে হেক্সা হয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি আর হয় না। এবং তোমরা যে কি জানো, ফুটবল খেলাটা কি জানো বলো, যে ফুটবল এত বিউটি নিয়ে খেলে, যে কি জানো এটাকে বলো, লাতিনের। আচ্ছা, ওই বিষয়টা আলোচনার বিষয়, ওইটা আলোচনার বিষয়। যোগবনিত না বল, কি জানো বলো? আচ্ছা, সো যোগবনিত মানে হচ্ছে বিউটি অফ ফুটবল অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো সেই খেলাটা এখন আমরা আসলে এটা অনেক আলোচনার বিষয়। হ্যাঁ, যে সেই খেলা কেন তোমরা তো সোশ্যাল মিডিয়াতে লেখো যে, আচ্ছা মলিনটা কেমন ভাবে হইছে, তোমাকে একটা তিনটা কি বলে খেলার স্ট্যাটিস্টিক্স আমি নিয়ে আসছি তোমাদের গ্রুপ পর্বে যে 3টা ম্যাচ খেলেছো, সেটার মধ্যে আমি যোগবনিত যারা খেলছেন তাদের একটা আমলনামা আমার হাতে আছে দর্শক। এবং প্রথম আমলনামা, অর্থাৎ তারা প্রথম ম্যাচটি খেলেছিল মরক্কোর বিপক্ষে, সেইখানে তাদের যেই ফাউলের সংখ্যা সেটি কিন্তু বেশি ছিল, অর্থাৎ 16টা ফাউল করেছে, যেখানে মরক্কো করেছে 14টা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইয়েলো কার্ড, এখানে তারা 2টা, অর্থাৎ ব্রাজিল টিম 2টা ইয়েলো কার্ড কনসিভ করেছে, এবং সেখানে ফাঁকা ছিল মরক্কোর। এটা হচ্ছে প্রথম ম্যাচ। ভাই অস্ট্রিয়ার সাথে যেন কয়টা ফাউল ছিল, আমার শেষটা শোনাই। তারপরে হচ্ছে যে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটি ছিল হাইতির বিপক্ষে, সেখানে তারা 13টা ফাউল করেছে। যদিও ফাউলের দিক থেকে এই জায়গায় হাইতি আগানো, 15টা ফাউল করেছে, বা 13টা ফাউল করেছে। এর মধ্যে ইয়েলো কার্ড পেয়েছে কিন্তু ব্রাজিল একটা। কয়টা হলো? প্রথম ম্যাচে 2টা, সেকেন্ড ম্যাচে 1টা ইয়েলো কার্ড, 3টা। নাম্বার 3 যেটা হচ্ছে গিয়ে আপনার স্কটল্যান্ডের সাথে ছিল, এবং তারা 3-0 গোলে জিতেছে, এবং তারপর মনে হয়েছে যে তারা বিশ্বকাপ জিতে ফেলছে। সেই ম্যাচে কি করছে শুনেন, সেই ম্যাচে তারা একটা ইয়েলো কার্ড পেয়েছে এবং তারা 10টা ফাউল করেছে। মানে 2 ডিজিটের ফাউল ছাড়া এরা করেই না, 2 ডিজিটের ফাউল ছাড়া এরা করেই না। একটা ইয়েলো কার্ড পাইছে, ফলে কয়টা হইলো? 4টা ইয়েলো কার্ড। ইয়েলো কার্ড হলো হচ্ছে 2টা আর হচ্ছে রাইট 4টা।
4টা, আফসোসের বিষয় 5 তারকার 4টা ইয়েলো কার্ড, একটা মনে হয় কম হয়ে গেছে, রাইট? ও আপনাদের মনে হয় খাতায় নাম লিখাননি, তাই না? আচ্ছা, তুমি যে অস্ট্রিয়ার বিরুদ্ধে আপনারা কি 13টা ফাউল করলেন, 2টো হলুদ কার্ড পেলেন, হ্যাঁ। আর ফার্স্ট ম্যাচের কথা কি বলবো? বলো ফিফার যে বলো আমার কাছে আছে এই যে তুমি, আমি জানি তো সেটা তুমি তো আমরা বলবা জানতেই পারি, আর্জেন্টিনার জানি এটা আমরা। বলবা। এখন তোমাকে বলি যে ফার্স্ট ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3টা ইয়েলো কার্ড পাইছে হচ্ছে আলজেরিয়া, সেইখানে হচ্ছে আর্জেন্টিনার নীল, একদমই নীল, এবং সেখানে ফাউল করছে আলজেরিয়া 12টা এবং সিঙ্গেল ডিজিটের আর্জেন্টিনা করেছে হচ্ছে 7 ফাউল। সেকেন্ড ম্যাচ যেটা অস্ট্রিয়ার বিপক্ষে ছিল, যে বিশাল লম্বা প্লেয়ার এবং মাইরা শোয়া ফেলছে, সেই ম্যাচে অর্থাৎ রাইট, এইটা আলজেরিয়া অস্ট্রিয়া বের করে অস্ট্রিয়ার এবার হারিয়ে বিপক্ষে। যাবে ভাই, যেটাতে হারিয়ে যাওয়ার সুযোগ নাই, হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার সুযোগ নাই তো, হারিয়ে যাওয়ার সুযোগ নাই আমাদের, Please. এত স্ট্যাট, সেটা হারিয়ে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, অস্ট্রিয়ার বিপক্ষে অস্ট্রিয়া ফাউল করেছে 13টা, এর মধ্যে ওরা 2টা ইয়েলো কার্ড পেয়েছে, আর আর্জেন্টিনা ফাউল করেছে 12টা। মানে অস্ট্রিয়ার বিপক্ষে কি কয়টা 13, আমার শেষ করতে দাও। না আপনি ভুল তথ্য দিচ্ছেন। মোটেও ভুল দিচ্ছি, আমি শেষ করি আমার কথা। প্লিজ। অস্ট্রিয়া ফাউল করেছে 13টা, আর আর্জেন্টিনা ফাউল করেছে 13টা, অস্ট্রিয়া ফাউল করেছে 12টা, আর ইয়েলো কার্ড পেয়েছে দুইটা সমান। আচ্ছা, তোমরা যেখানে 4টা পাইছো সেখানে আর্জেন্টিনার 2টা। এবং শেষ ম্যাচটা যেটা আজকে অনুষ্ঠিত হয়েছে জর্ডানের বিপক্ষে, সেইখানে ফাউলের সংখ্যা হচ্ছে 12 আর আর্জেন্টিনার ফাউলের সংখ্যা হচ্ছে 7, এবং সেখানে 3টা ইয়েলো কার্ড পেয়েছে হচ্ছে গিয়ে জর্ডানের খেলোয়াড়রা। সো বুঝতেই পারতেছেন যে আর্জেন্টিনার বিপক্ষে যারা খেলে কি পরিমাণ বিধ্বংসী ভাবে খেলে, এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত 2টা ইয়েলো কার্ড পেয়েছে, যেখানে ফাউল করেছে তোমাদের মনে হয় 30-এর বেশি। কেন যে এটা করলো, খেলার কি দরকার ছিল? একদম সেমিফাইনাল খেলতো। রাইট। হ্যাঁ, আপনাদের যেভাবে সূচি করা, বাহ। এখন সূচি নেক্সট ম্যাচে আপনারা কাদের সাথে খেলবেন? কেপ ভার্দে। একটু আগে সূচির এই গল্পটা তো তোমাকে শোনাইছি, শক্তিশালী কেপ ভার্দের সাথে আপনারা খেলবেন। আর কেপ ভার্দে আর উরুগুয়ে যারা ড্র করছে তাদের সাথে র্যাঙ্কিং কত ছিল সেটা আপনি বলেন। ও আমি তো ভাবছি 8-9, কারণ ওরা তো অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে। কেপ ভার্দে অনেক মানে আমি তো জানি কেপ ভার্দে 6 to 8 নাম্বার দল, আপনি সেভাবে সেটাকে কিভাবে 7-8 নিয়ে আসবেন? 7-8 কিভাবে নিয়ে আসবো? তাহলে এরা একটা 6 to 8 নাম্বার দল, উরুগুয়ের মতো যে র্যাঙ্কিং এর মধ্যে যে সেরা 10-এর মধ্যে রয়েছে, সেই দলের সাথে যারা ড্র করেছে তারা এখন পর্যন্ত কোনো ধরনের ম্যাচ হারেনি এখন পর্যন্ত, ফার্স্ট টাইম এসে, এবং তারা যেই পরিমাণ ফুটবলটাকে দারুণভাবে উপভোগ করছেন সেটা দেখার মতো। আমরা তো আশায় আছি, দুটো খেজুর নিয়ে বসবো। ঠিক আছে। সো আজকে সকালবেলা যে ম্যাচটি হলো, সেই ম্যাচের কিছু পরিসংখ্যান ছোট্ট করে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, যেহেতু কেপ ভার্দের আশা নিয়ে বসে রয়েছেন, এবং এখানে একটা লোকাল কথা আছে। হ্যাঁ, লোকাল কথাটা আমার মনে হয় দর্শকরা অনেকটা জানে, তারপর একটু মজার জন্য, একটু মজার ছলে একটু বলা। কি? আশায় থাকো কাউয়া, পাকলে খাবার ডাউয়া। সো আজকে সকালে ম্যাচ, লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে কয়েকটি রেকর্ড হয়েছে, সেই রেকর্ডের সবগুলো বিষয়গুলো একটু জানিয়ে দিতে চাই ছোট্ট করে, যেহেতু অনেকগুলো রেকর্ড আজকে হয়েছে। এই ম্যাচে গোল করে টানা 7 ম্যাচে, অর্থাৎ বিশ্বকাপের টানা 7 ম্যাচে, গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত টানা 7 ম্যাচে গোল করে বিরল কীর্তি করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার এমন ধারাবাহিকতা দেখাতে পারেনি, যেটি 1958 সালে করেছিলেন। টানা 6 ম্যাচে গোল হয়েছিল। এরপরে হচ্ছে মেসি, অর্থাৎ 2026-এ এসে সেই 7 ম্যাচে টানা গোল করে রেকর্ড করেছেন। একই সাথে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে হচ্ছে 19টি, যা এই টুর্নামেন্টের তো বটেই সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের গোলদাতা হিসেবে এখন তিনি বিবেচিত হচ্ছেন। একই সাথে গ্রুপ পর্বে 6 গোল করে মেসি আরেকটি বিশেষ তালিকার নাম তুলেছেন। বিশ্বকাপের এক আসরের গ্রুপ পর্বে 6 গোল করা পঞ্চম ফুটবলার তিনি। মানে এর আগে 4 জন করেছেন এরকম গ্রুপ পর্বে 6টি গোল করেছেন। 1994 বিশ্বকাপে রাশিয়ার ওয়েগ সেলস্কোর পর এই কীর্তি করা প্রথম খেলোয়াড় মেসি, অর্থাৎ 94-এর পরে এই 2026-এ এসে সেই কীর্তিটি গড়লেন লিওনেল মেসি। ফ্রি কিক, অর্থাৎ একটু আগে আমাদের রাসেল ভাইয়া, ব্রাজিলিয়ান সাপোর্টার, তিনি ফ্রি কিক নিয়ে বলেছিলেন, তার জন্যই এই পরিসংখ্যানটা একটু জানানোর জন্য। গত 60 বছরে বিশ্বকাপে সরাসরি ফ্রি কিক থেকে 2টি গোল করা ষষ্ঠ খেলোয়াড় হয়েছেন তিনি, সরাসরি গত 60 বছরে। একই সঙ্গে বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 6 বিশ্বকাপে শুধুমাত্র।
এর মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি, যারা ব্রাজিলের কিংবদন্তি তিনিও এখন মেসির পিছনে। রিভেলিনোকে ছাড়িয়ে গত 6 দশকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে তিনি এই গোলটি করেছিলেন, অর্থাৎ রিভেলিনোকে অতিক্রম করে এখন হচ্ছে গিয়ে সেই আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই যে ইতিহাসটি তিনি আসলে করেছিলেন। আমি আরো কয়েকটা বলতে চাই 60 বছরে, রাইট, এটি তো জানিয়েছি। গ্রুপ পর্বে টানা 3টি ম্যাচ জিতে আর্জেন্টিনা নিজেদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। সেটি হচ্ছে এটি তাদের পঞ্চমবারের মতো 3 ম্যাচে জয়ের ঘটনা গ্রুপ পর্বে। এর আগে 1930, 1998, 2010 এবং 2014-তে যেবার ফাইনাল খেলেছিল সেইবার গ্রুপ পর্বে এরকম চ্যাম্পিয়ন হয়েছিল এবং টানা 3 ম্যাচ জয়লাভ করেছিল। তবে যা মনে হচ্ছে রে যে আপনার তো এই ফিরিস্তি শেষ হবে না, শেষ হওয়ার মতো নয়। তো এই আজকের এক একটা ম্যাচের যে পরিমাণ পরিসংখ্যান, হ্যাঁ, সেই পরিসংখ্যানগুলো কেমন করে শেষ করব? পরিসংখ্যান আরো সামনে আসতেছে। আরেকটা তথ্য জানাই রাখি, 2002 থেকে 2010 সালের মধ্যে গড়া টানা 10 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের পর এটি তাদের দীর্ঘতম অপরাজিত ধারা, অর্থাৎ 2002 থেকে 2010 সাল পর্যন্ত আর্জেন্টিনার যে অপরাজিত ধারাটা ছিল সেটি আসলে ব্রেক হয়েছে এবারের ফুটবলে এসে, এবারের বিশ্বকাপে এসে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে যাকে আমি আসলে একটু কিঞ্চিতভাবে বিরক্ত হই যার খেলা দেখে, লাউতারো মার্টিনেজ। তিনি বিশ্বকাপে তার 9ম ম্যাচে এসে গোল পেয়েছেন এবং 17তম শট। এর আগে তিনি 16 বার শট নিয়েছেন গোলে, সেটি হয়নি, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তারপরও একটি রেকর্ড তিনি করেছেন, সেটি হচ্ছে যে এটি আর্জেন্টিনার দল হিসেবে তার 38তম গোল, যা তাকে দেশের ইতিহাসের 4র্থ সর্বোচ্চ গোলদাতার আসনে তুলেছে। এরকম আরো অনেক রেকর্ড আছে, আরো 4-5টা রেকর্ড আছে, বলতে গেলে অনেক সময় লাগবে নিশ্চয়ই, এতগুলো সময়। আপনারা তো কি বলবো, আচ্ছা থাক, আমরা ওইদিকে না যাই, আমরা মুখের ভাপে আলো সিদ্ধ হয় না। রাইট তো বলছি একটু আগে যে লোকাল একটা ল্যাঙ্গুয়েজ, আশায় থাকো। আমরা না বললাম, বারবার রিপিট না করি। সো আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট দেখে নিতে চাই। রাসেল, আপনার সোশ্যাল মিডিয়ায় কারা কি পোস্ট করছেন? আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখাই ভাইয়া। না, ভিডিও দেখাতে পারেন, সমস্যা নাই, দেখাতে পারেন। মহাশক্তিশালী কেপ ভার্দে থেকে মাত্র বাংলাদেশে এলো 11,669 কিলোমিটার, সেটি দ্রুত আকাশপথে। এই বলটি সেই আকাশপথ দ্রুত অতিক্রম করে আমার হাতে এলো এবং এত শক্তিশালী পায়ের একটি মাত্র শটে এত দূর চলে এলো। সেই মহাশক্তিশালী কেপ ভার্দের সাথে খেলবে আর্জেন্টিনা। আমরা অপেক্ষায় শক্তিশালী কেপ ভার্দের সাথে খেলবে আর্জেন্টিনা, আমরা অপেক্ষায়। হ্যাঁ, আমরা তো শক্তিশালীই বলছি, যেমন করে তোমরা বলতেছো যে জাপান শক্তিশালী, আমরাও বলতেছি যে কেপ ভার্দে শক্তিশালী। হইছে, খুশি হইছো? তোমরা আশায় থাকো, অনেক কিছু তোমাদের অনেক আশা। লিওনেল স্কালোনি বলছে একটু আগে খেলা শেষে বলছে যে কেপ ভার্দেকে গোল দেয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে, বেশ শক্তিশালী টিম। তো তোমাকে আরেকটা তথ্য জানাই, প্রথম রাউন্ডে আর্জেন্টিনা গোল দিয়েছে কয়টা? প্রথম রাউন্ডে হ্যাঁ 8টা। খেলছে কয়টা? একটা। 8টা থেকে 1টা মাইনাস করো, কত হয়? 7 মানে কি? 7 মানে ব্রাজিল। 7 মানে এখন ব্রাজিল, কারণ 7-এর জায়গায় এখন সবাই ব্রাজিলের পতাকা লেখে। আগে তো 7 আপ ছিল, এখন 7 মানে হচ্ছে ব্রাজিল। ভাই এটা তো আপনাদের বাপ দাদা সম্পত্তি নিয়ে আর কত বলবেন, বলেন নিজেরা কিছু করেন না। এইটাই তো সমস্যা। আমি তো ভাবছিলাম যে তুমি এরা কখনো যদি 7টা গোল দিতে পারে, হ্যাঁ, তাহলে তো আপনারা মানে ব্রাজিল সম্বন্ধে 7 বলার পরই তুমি তেলে বেগুনে জ্বলে উঠবে এবং তখনই তুমি রিঅ্যাক্টটা করবে এবং তখনই তুমি বলবা বাপদাদার সম্পত্তি। যখনই তুমি বাপদাদার সম্পত্তি বলবা তখনই আমি ভাবছি যে তোমার জন্য একটা লজিক দাঁড় করে রাখছি। লজিকটা দেখি, শুনি। সেই লজিকটা হচ্ছে যে মেসি যখন গোল করে, মেসি যখন সর্বোচ্চ গোলদাতা হয়, তখনই তোমরা চেষ্টা করো যে আরেকজন নতুন বাবার আবির্ভাব ঘটানো। তখন তোমরা ভিনিসিয়াস জুনিয়রের কথা বলো যে চাকরি হচ্ছে না, তারপরে তুমি একে দিয়ে হচ্ছে না বলে তখন তাকে বলে যে না ভাই এমবাপ্পে আছে, এমবাপ্পে ছাড়িয়ে যাবে মেসিকে। আচ্ছা, এটাও হচ্ছে না, হালান্ড আছে, হালান্ড ছাড়িয়ে যাবে মেসিকে। তারপরে সেটাও হচ্ছে না, মেসির জন্মদিনে যখন রোনালদো গোল দিল, কিন্তু রোনালদো হচ্ছে বিশ্বের সৌরজগতের সবচেয়ে ভালো প্লেয়ার। হ্যাঁ, এটা তাদের ব্রাজিলের মধ্যে টিমের মধ্যেও নাই। মেসির পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেও কিন্তু রেকর্ডে এগিয়ে আছে। হ্যাঁ, তো গত ম্যাচে গোল পেলে কিন্তু আমরা একটা ইকুয়েশন দাঁড় করতে পারতাম। নেক্সট ম্যাচে হয়তো আমরা কিন্তু মানে ফ্রান্সও তাদের মানে ব্রাজিল এ, তারপরে বি টিম হচ্ছে ফ্রান্স, সি টিম হচ্ছে কেপ ভার্দে, ডি টিম হচ্ছে গিয়া এরপরে যে ব্রাজিলের এগেইনস্ট আর্জেন্টিনার এগেইনস্টে খেলবে সে,
মানে সব হচ্ছে তোমাদের আচ্ছা লাইন আপনারা না মরক্কো টিনা না হাই না, টিম আমরা তো কেউ বলি নাই না আপনারাই তো বলছেন না রে ভাই কেউ বলি নাই, তুমি সোশ্যাল দেখাও মিডিয়া সবাই লাভ ছিল দেখাও এইসব দেখাও বিষয়ে। আমাকে একটা দেখাও। ব্রাজিলের অপোজিশন আপনারা নিতেই হবে কখনো কি ব্রাজিল আচ্ছা তোমরা না বলছো যে আপনাদের এক মেসি ছাড়া কিছু হবে না, এই ম্যাচে মেসি কই ছিল জানো? তার পরবর্তীতে নামানো হয়েছে ভাইয়া, তারপরে একটা ফ্রি কিকে একটা গোল দিলেন আপনারা। তার আগে কি ছাড়া গোল? ম্যাচের ফলাফল তার আগে 2-0 ছিল, নাকি? 2-0 তার আগে ছিল। ম্যাচের ফলাফল তো আমি ভাবছিলাম ম্যাচের ফলাফল ছিল যে জর্ডান 2 আর্জেন্টিনা 1, তারপর মেসি নাইমেই সব ওলটপালট করে দিয়েছে যে 3-1 জিতে গেছে, এরকম হইছে নাকি? না এরকম বিষয়টা এরকম না, আপনারা তো আগে একটা কোটায় পেয়ে গেছেন ভাতা। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই আমরা ভাতা এই করি, প্রতিদিনই আমাদের থাকে কুইজে ভাইয়া। যাই। আজকেও কিন্তু কুইজ রয়েছে এবং সেই কুইজের যে প্রশ্নটি সেটি হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল করেছিলেন কোন খেলোয়াড়? এবং সেটির জন্য অপশন রয়েছে 4টি। অপশন 4টি কি রাসেল? ম্যানুয়েল রোজার্স, রোনালদো, ম্যারাডোনা, কিলিয়ান এমবাপ্পে। একদমই দর্শক, আমাদের যে এই প্রশ্নটি রয়েছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল করেছিলেন কোন খেলোয়াড়? অপশন রয়েছে 4টি। ম্যানুয়েল রোজার্স, রোনাল্ডো, ম্যারাডোনা, কিলিয়ান এমবাপ্পে। 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর লিখতে থাকুন আমাদের এই আয়োজনকে ঘিরে, এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে একজনের নাম আমরা আগামীকাল জানিয়ে দিব, লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে তাকে। সো ঝটপট উত্তর দিতে থাকুন এবং একদমই তাই। এতক্ষণ এবং একই সাথে আপনার জার্সি পরা ছবিটাও কিন্তু পোস্ট করতে থাকুন আমাদের এই আয়োজনকে ঘিরে। আমি দেখতে চাই আপনি আসলে কোন দলের সাপোর্টার, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, আর্জেন্টিনা নাকি ব্রাজিল হ্যাঁ নাকি? তাহলে আমরা সেই ব্রাজিল ছবিটা নাকি নিয়ে আমরা আর্জেন্টিনা? দেখাতে পারবো। একদম, আমরা আপনাদের সেই ছবিও কিন্তু দেখাতে পারবো সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের যেই প্রোগ্রাম আর্জেন্টিনা নাকি ব্রাজিল এই আয়োজনে। একদম। গতকালের কুইজটা আজকে একটু জানিয়ে দিতে চাই। 1990 ফুটবল বিশ্বকাপের অর্থাৎ পুরুষ যে ফুটবল বিশ্বকাপ সেই ইতিহাসে ম্যাচ পরিচালনা করা প্রথম মহিলা রেফারি কে ছিল? অপশন ছিল 4টি। স্টেফানি ফ্রাপার্ট, টোরি পেনসো, কাতিয়া গার্সিয়া, আলেহেন্দ্রো হার্নান্দেজ। 4টি অপশন ছিল, 4টির মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে স্টেফানি ফ্রাপার্ট এবং একদমই তাই। সঠিক উত্তরটি প্রদান করেছেন সোনিয়া যশোর ঝিকরগাছা থেকে, উনি আমাদেরকে এই সঠিক উত্তরটি প্রদান করেছেন। অভিনন্দন সোনিয়া, যিনি যশোর জিকর কাছে থেকে সঠিক উত্তরটি দিয়েছেন। সঠিক উত্তরটি আসলে অনেকেই দিয়েছেন, তবে লটারির মাধ্যমে আমাদেরকে একজনকে বেছে নিতে হয়েছে। বাকি যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রতি অনেক সমবেদনা আমার জন্য, যে আমিও হয়তো এরকম অনেক সঠিক উত্তর দেই, সবসময় লটারিতে আসে না, আমি ভাগ্যবান না। সোনিয়া যশোর জিকর কাছে থেকে সে হয়তো ভাগ্যবান, সেই জন্য তার নামটি উঠেছে। সেই সাথে আমাদের বিদায় নেবার পালা। তার মানে যেতে এই চাই না। না এই বিদায় মানে কিন্তু আমরা আসলে একটু- একেবারে বিদায় না, আমাদের এখনো যেহেতু বিশ্বকাপ এখনো বাকি চলছে, সো আমরাও আপনাদের কাছে অবশ্যই আসতে হবে, এই ঝগড়া চলমান থাকবে। একদমই। তবে আমরা তোমার কাছ থেকে একটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে একবার বিদায় না দে মা, একবার বিদায় দে মা ঘুরে আসি, এরকম একটা। একবার বিদায় দে মা। না না না, আমি হচ্ছে একদম লাস্ট পর্বে একটা হচ্ছে বিদায়ের একটা ঠিক গান আছে ঠিক গাইবো, আছে ঠিক আছে সেটা আজকে থাকুক সেই পর্যন্ত। সেজন্য আপনারা অপেক্ষা থাকুন যদি আপনাদের গান শোনাবে। তবে আমরা আসলে গান শুনতে চাই, সুখের গান। জানি না আগামীকাল রাত 11টার সময় ম্যাচ আছে জাপানের, তার আগে একবার আপনাদের সাথে দেখা হবে। আমরা তবে জয় দেখা উল্লাসের যাক। গান জাপান এবং ব্রাজিলের আমরা জয় উল্লাসের গানই গাইবো আজকে, এখান থেকেই বিদায়। দেখা হচ্ছে জাপান কাল। দেখা এবং হচ্ছে ব্রাজিল, দেখবো কোন দল করে চিল। শুভকামনা রইল ব্রাজিল সমর্থকদের জন্য।